নমস্কার, দেখছেন বীরভূম নিউজ টিভি। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। তৃণমূলে বড়সড় রদবদলে উঠবে ঝড়। অভিষেকের দক্ষ নাবিক মন্তব্যের তুঙ্গে জল্পনা। প্রধানমন্ত্রীর চক্রব্যূহে আটকে পড়েছে আমজনতা। কারা এর পেছনে, খোলসা করলেন রাহুল। হুগলির স্বাস্থ্য ব্যবস্থা চরম খারাপ। আলোচনায় বসবো দিদির সঙ্গে। প্রসূতির মৃত্যু নিয়ে মন্তব্য রচনার। হাইকোর্টের সিদ্ধান্তই বহালের নির্দেশ। সংরক্ষণ ইস্যুতে সুপ্রিম কোর্টেও ধাক্কা নীতিশের। বাংলার স্বার্থ আপোষ নয়। তিস্তা চুক্তি নিয়ে ফের তোপ মমতার। বিহারে 65% সংরক্ষণ বাতিলের নির্দেশ বহাল। সুপ্রিম কোর্টেও জোর ধাক্কা নীতিশের। আগামী 1 ঘন্টায় ঝেঁপে বৃষ্টি। বজ্রপাত থেকে সাবধান। ভিজবে কোন 5 জেলা? প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন বীরভূম নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। প্রথমে 21শে জুলাইয়ের সভায় অভিষেকের নিষ্ক্রিয় হুঁশিয়ারি, আর তারপর সোশ্যাল মিডিয়ায় অভিষেকের ইঙ্গিতপূর্ণ দক্ষ নাবিক মন্তব্য, আর তাতেই উস্কে উঠেছে জল্পনা। অভিষেক লিখেছেন, শান্ত সমুদ্র কখনো কোনো দক্ষ নাবিক তৈরি করে না। অভিষেকের এই মন্তব্যকেই এবার দুয়ে দুয়ে 4 করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। প্রসঙ্গত 21-এর মঞ্চ থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন, লোকসভা ভোটে দলের যেসব নেতা কর্মী নিষ্ক্রিয় হয়ে বসেছিলেন, আগামী 3 মাসের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি যে 1 মাস বিরতি নিয়েছিলেন, সেই রাজনৈতিক বিরতিতে থাকার সময় তিনি লোকসভা ভোটের ফলাফল নিয়ে পর্যালোচনা করছেন। পর্যালোচনার সেই রেজাল্ট প্রকাশ করা হবে বলেও জানান অভিষেক। সেই সঙ্গে নির্দেশ দেন এখন থেকেই 26-এর ভোটের প্রস্তুতি শুরুর। এই প্রেক্ষাপটে 21-এর সবার বক্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় অভিষেকের এহেন ইঙ্গিতপূর্ণ পোস্ট। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তৃণমূলে কি বড়সড় পরিবর্তন আসতে চলেছে? দলে কি কোনো বড়সড় রদবদল হবে এবার? 2 বছর পর আসন্ন বিধানসভা ভোটকে মাথায় রেখে দলে কি কোনো বড়সড় পরিবর্তন আনতে চলেছেন অভিষেক, যা তৃণমূলের অন্দরে বড়সড় ঝড় তুলবে? রাজ্য রাজনীতিকে অনেক সমীকরণ বদলে দেবে, নাকি দলীয় কর্মীদের উদ্দেশ্যে কোনো কঠিন টাস্ক দেবেন অভিষেক? পাশাপাশি অভিষেকের পোস্ট ঘিরে এই সম্ভাবনাও সামনে আসছে যে সংসদে কি এবার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কোনো নতুন ঝড় নিয়ে আসতে চলেছেন তৃণমূলের নাম্বার 2? সব মিলিয়ে জোর চর্চায় অভিষেকের ইনস্টাগ্রাম পোস্ট। উল্লেখ্য, এবার লোকসভা ভোটের রেকর্ড 7 লাখেরও বেশি ভোটের মার্জিনে ডায়মন্ড হারবার কেন্দ্রে জেতেন অভিষেক। তারপরই তিনি 1 মাসের বিরতি নেন রাজনীতি থেকে। ফের তাকে দেখা যায় 21শে জুলাইয়ের রাজনৈতিক মঞ্চে। এরপর বাজেটে অধিবেশনের পর ধারালো ভাষণে সংসদে তীব্র তুলোধনা করেন বিজেপি সরকারকে। ফিরে এসে মমতার সফর সঙ্গী হয়ে ফের দিল্লি যান। সংসদে বক্তব্য রাখতে গিয়ে একদিকে কেন্দ্রীয় বাজেট এবং অন্যদিকে খোদ প্রধানমন্ত্রীকে নিশানা করলেন রাহুল গান্ধী। রায়বেরেলির সাংসদ বলেন, মহাভারতে যেমনটা হয়েছিল ঠিক তেমনটাই গোটা দেশ এখন চক্রব্যূহে আটকে পড়েছে। আর সেই চক্রব্যূহের প্রতীক পদ্ম বুকে বয়ে বেড়ান খোদ প্রধানমন্ত্রী। সংসদে বলতে ওঠে রাহুল বলেন, হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রে 6 জন মানুষ অভিমন্যুকে একটি চক্রব্যূহে আটকে ফেলে মেরে ফেলেছিলেন। যেটুকু আমি জেনেছি তা হলো চক্রব্যূহকে বলা হয় পদ্মব্যূহ, যার অর্থ হলো পদ্ম তৈরি। চক্রব্যূহ পদ্ম ফুলের মতো। আর 21 শতকে নতুন এক চক্রব্যূহ তৈরি হয়েছে, সেটিও পদ্মের আকারে। এখানেই থেমে থাকেননি রাহুল। কংগ্রেস নেতা বলেন, প্রধানমন্ত্রী চক্রব্যূহের প্রতীক নিজের বুকে আটকান। অভিমন্যুর সঙ্গে যা হয়েছিল তা ভারতে হচ্ছে। দেশের যুবক, কৃষক, মহিলা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপতিরা এর শিকার। এখনও এই চক্রব্যূহের কেন্দ্রবিন্দুতে রয়েছে 6 জন। এরা হলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, মোহন ভাগবত, অজিত ডোভাল, আম্বানি ও আদানি। চক্রব্যূহের কথা বলতে গিয়ে রাহুল আরও বলেন, আধুনিক চক্রব্যূহের 3টি প্রধান বিষয় রয়েছে। এর 3টি শক্তি রয়েছে। প্রথমত, এটি মনোপলিতে বিশ্বাস করে। এটি হলো দেশের সব কিছু দেশের 2টি মানুষ পাবে। বাজেটের কথা টেনে এনে রাহুল বলেন, বাজেটে ট্যাক্স টেররিজমের কথা বলা হয়নি। অগ্নিবীরদের পেনশনের কোনো কথা বাজেটে নেই। গোটা দেশের একটি ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে। নিট প্রশ্ন ফাঁসের কোনো কথাই নেই। এবার দেশের শিক্ষা খাতে বরাদ্দ গত 20 বছরের মধ্যে সবচেয়ে কম। দেশের জিডিপির মাত্র 2.5%। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওটায় 3000 লাইক এবং 2000 সাবস্ক্রাইবার টার্গেট করছি। আশা করি আপনারা আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন। এবং আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি নিয়মিত শুনছেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। ফিরে আসছি পরবর্তী খবরে। হুগলি জেলার বিভিন্ন জায়গা তো বটেই, রাজ্যের অনেক সরকারি হাসপাতালের পরিষেবা ঠিক করা প্রয়োজন। সম্প্রতি হুগলির এক প্রসূতি মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে এমনই মন্তব্য করলেন তৃণমূলের তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সোমবার হুগলির জেলা শাসকের সঙ্গে বৈঠকের পর তিনি এও জানালেন,
স্বাস্থ্য পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করবেন। সম্প্রতি হুগলির চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে একদিনে সিজার হওয়ার পরে 5 প্রসূতির অবস্থা সংকটজনক হয়ে পড়ে। 4 জনকেই রেফার করা হয় কলকাতার হাসপাতালে। আরজি কর হাসপাতালে এক প্রসূতির মৃত্যু হয়। এই ঘটনায় জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে শোরগোল পড়ে যায়। সমালোচনা শুরু করেছে বিরোধীরা। স্বাস্থ্য ভবন থেকে বিশেষজ্ঞ দল এই ঘটনার তদন্ত শুরু করেছে। এর মধ্যে তার লোকসভা এলাকায় বিভিন্ন নাগরিক পরিষেবা নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেছিলেন হুগলির সাংসদ রচনা। জেলা শাসকের সঙ্গে বৈঠক শেষে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। সেখানে জেলার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন করা হলে সাংসদ বলেন, কিছুই যে হয়নি এতদিন আমার কাছে সেটা ক্লিয়ার ছিল না। আমি এমন একটা জায়গায় এসে পড়েছি যেন মনে হচ্ছে পৃথিবী জয় করতে হবে। পরক্ষণেই তার সংযোজক, স্বাস্থ্য ব্যবস্থা সাংঘাতিক খারাপ অবস্থায় রয়েছে, চরম খারাপ অবস্থা। আমি খুব তাড়াতাড়ি সব হাসপাতালে ভিজিট করব। এর আগে আমি ধনিয়াখালী হাসপাতালে গিয়েছিলাম, প্রত্যেকটা বড় হাসপাতালে গিয়ে দেখব সেখানে কি অবস্থা, কি হচ্ছে না, কেন হচ্ছে না। আমি সব ব্যবস্থা করব, রচনা জানান। এই নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি আলোচনা করবেন। অন্যদিকে হকার উচ্ছেদ প্রসঙ্গে রচনা বলেন, পুনর্বাসন দিয়ে নিশ্চয়ই হকার উচ্ছেদ হবে, হুট করে হকার উচ্ছেদ করা হবে না, এটা তাদের রুজি রুটি। আমার মনে হয় চুঁচুড়ার বিধায়কের উচিত দিদির সঙ্গে কথা বলা। সাংসদের ব্যাখ্যা, মুখ্যমন্ত্রী বলেননি যে হকার উচ্ছেদ করতে হবে, তিনি সুষ্ঠুভাবে নিয়ম মেনে হকার বসানোর কথা বলেছেন। রচনার কথায় রাস্তা দিয়ে গাড়ি চলবে, ফুটপাত দিয়ে মানুষ হাঁটবে। যারা ফুটপাতে দোকান করেছেন তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হবে, সেটা শুধু কলকাতায় নয়, রাজ্যের জন্য হবে। হুগলির সাংসদ জানিয়েছেন তিনি একগুচ্ছ কাজ নিয়ে আলোচনা করছেন। হুগলির জন্য কোন কোন বিষয় সংসদে তোলা যায় তা নিয়ে সোমবার আলোচনা করেছেন। সংসদে বলাগড়ের ভাঙন প্রসঙ্গ তুলে ধরবেন। চুঁচুড়া শহরে ইনডোর স্টেডিয়াম আছে, সেখানে সোলার প্যানেল বসানো হবে। স্টেডিয়ামটি যাতে দ্রুত খোলা যায় সেই ব্যবস্থা করা হবে। সেখানে প্রশিক্ষণের ব্যবস্থা হবে। বিহারে 65% সংরক্ষণ আইন বাতিল করার নির্দেশ দিয়েছিল পাটনা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল নীতিশ কুমারের সরকার, কিন্তু তাতেও কোনো লাভ হলো না সরকারের। সোমবার শুনানিতে হাইকোর্টের সিদ্ধান্তের উপর কোনো স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত। অর্থাৎ বিহারের সংরক্ষণ আইন বাতিলের নির্দেশই আপাতত বহাল থাকছে। এই মামলার বিস্তারিত শুনানি হবে সেপ্টেম্বরে। জাতিভিত্তিক সমীক্ষার পর বিহারের নীতিশ কুমার সরকার গত বছরের নভেম্বরে সরকারি চাকরি এবং শিক্ষা প্রতিষ্ঠানে অনগ্রসর শ্রেণী, তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য নয়া সংরক্ষণ চালু করে। সংরক্ষণ 50 থেকে বাড়িয়ে 65% করার প্রস্তাব রাখা হয়। সেই প্রস্তাব বিধানসভায় পাশও হয়ে যায়। সেই সময় রাজ্য সরকারের দাবি ছিল আর্থসামাজিক বৈষম্য থেকে রক্ষা করতে সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণের পরিমাণ 15% বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলাও দায়ের হয়েছিল। গত 20 জুন পাটনা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয় এই সংরক্ষণ বেআইনি, এটি সংবিধানের 14, 15 এবং 16 নম্বর ধারা লঙ্ঘন করেছে। সুপ্রিম কোর্টের রায় অনুসারে সংরক্ষণ 50%-এর বেশি হওয়া যাবে না। এরপর গত 2রা জুলাই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় বিহার সরকার। তবে হাইকোর্টের নির্দেশের উপর কোনো স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালতও। আগামী বছর বিহারে বিধানসভা ভোট হওয়ার কথা, তার আগেই সংরক্ষণের উপর আদালতের নিষেধাজ্ঞার ফলে যে বিপাকে পড়লেন নীতিশ কুমার তা বলাই বাহুল্য। নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে উত্তাল বিধানসভা। তারই মাঝে অধিবেশনে যোগ মুখ্যমন্ত্রীর। ইন্দো ভুটান যৌথ নদী কমিশন এবং বাংলার জলবন্টন নীতি নিয়ে আলোচনা করেন। বাংলার একাধিক জেলায় বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্রকে দায়ী করে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, বাংলা নদীমাতৃক দেশ, নেপাল, ভুটান, বাংলাদেশ সীমান্ত রয়েছে, তাদের সবটাই আমাদের সঙ্গে, তাদের জল আমাদের মধ্যে এসে পড়ে, নৌকার মতো আমাদের দুর্ভোগ পোহাতে হয়। বিধানসভার একটি প্রতিনিধি দল সেচ মন্ত্রকের সঙ্গে দেখা করে আসুন। আমি নিজে বলে এসেছি, দিল্লি থেকে 160টা দল পাঠিয়েছে, অথচ 100 দিনের কাজের টাকা দেয়নি। মানস ভূঁইয়ার নেতৃত্বে আগে দল গিয়েছিল, আবার একটা দল যাক। শোভনদেব চট্টোপাধ্যায়কে এই প্রস্তাবের কপি কেন্দ্রীয় মন্ত্রকের কাছে পাঠানোর নির্দেশ দেন মমতা। বন্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা। বলেন, আমি মনে করি বাংলা বিশেষ করে অন্যান্য রাজ্যের তুলনায় 43% বন্যার কবলে চলে যায়। এটা যেন রুটিন হয়ে গিয়েছে। উত্তরবঙ্গ প্রত্যেকবার সহ্য করে নিচ্ছে। 15 বছর ধরে কেন্দ্র বাংলার শেয়ার নেয়, কিন্তু তাকিয়ে দেখে না। বাঁকুড়া, নদিয়া, হুগলি জলে ভেসে যায়, এটা কেন্দ্রের বিষয়।
তাদের দেখা উচিত। আর বিজেপি আসার পর থেকে এরা সব বন্ধ করে দিয়েছে। ডিভিসি কোনো দিনও বলে না জল ছাড়ার আগে। আমি বহুবার লিখেছি, নীতি আয়োগে এবার বলে এসেছি। আগেও বাংলাদেশের সঙ্গে ফারাক্কা তিস্তার ব্যাপারে অনেক চিঠি দিয়েছি। আমার চিঠিগুলো জমা করলাম। এবারও আমরা টাকা পাইনি, আমাদের প্রতিবেশীরা পেয়েছেন। আমার আপত্তি নেই, কিন্তু বাংলা কেন বঞ্চিত আমি জানতে চাই। পাটনা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েও বিশেষ লাভ হলো না। বিহারে 65% সংরক্ষণ আইন বাতিল করার নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গিয়েছিল নীতিশ সরকার। সোমবার সেই মামলার শুনানিতে হাইকোর্টের সিদ্ধান্তের ওপর কোনো স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। ফলে সংরক্ষণ আইন বাতিলের নির্দেশ কার্যকর থাকায় বিপাকে পড়লেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। জাতিগত জনগণনার রিপোর্ট প্রকাশে আসতেই বিহারের সংরক্ষণ পদ্ধতি আমূল বদলে ফেললেন নীতিশ কুমার। তপশিলি জাতি এবং উপজাতি, অনগ্রসর জাতি এবং অতি অনগ্রসর জাতির জন্য 65% সংরক্ষণের প্রস্তাব করেন তিনি। সেই প্রস্তাব বিধানসভায় পাশও হয়ে যায়, যা 1992 সালে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া 50% সংরক্ষণের সীমা লঙ্ঘন করে। নীতিশ সরকারের দাবি ছিল আর্থসামাজিক বৈষম্য থেকে রক্ষা করতে সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণের পরিমাণ 15% বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে পাটনা হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। এই সংরক্ষণকে বেআইনি বলে মন্তব্য করে গত 20 জুন পাটনা হাইকোর্ট ওই আইন বাতিলের নির্দেশ দেয়। গত মাসে এই মামলার রায়ে পাটনা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, এই সংরক্ষণ শীর্ষ আদালতে বেঁধে দেওয়া সীমা লঙ্ঘন করেছে। ফলে এটি শুধু সংবিধান বিরুদ্ধ নয়, সকলের জন্য সমানাধিকারের পরিপন্থী। এ প্রসঙ্গে ইন্দ্র সাহানি মামলায় সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া 50% নির্দেশিকার কথাও উল্লেখ করেছিল হাইকোর্ট। জানানো হয়, কোনো অবস্থাতেই 50% সংরক্ষণের সীমা লঙ্ঘন করতে পারে না রাজ্য। হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে, এরপর সুপ্রিম কোর্টে যায় বিহার সরকার। তবে উচ্চ আদালতের নির্দেশের উপর এখনই কোনো স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত। ঝেঁপে আসছে বৃষ্টি, হাওয়া অফিস জারি করল সতর্কতা। দক্ষিণবঙ্গের 2 জেলায় আগামী 1 ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দপ্তরের। পূর্ব বর্ধমান ও হাওড়া জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে 2 জেলায়। সেই সঙ্গে বজ্রপাতের সতর্কতাও রয়েছে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের 3 জেলায়ও। আগামী 1 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। ওয়াইড স্প্রেড রেন চলবে দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েক জেলাতে। প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর। শনিবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সপ্তাহের মাঝামাঝি বৃষ্টি বাড়তে পারে কলকাতাতেও। আপাতত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি। আজ সোমবারও মূলত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা কলকাতাতে। আকাশ আংশিক মেঘলা থাকবে। জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি হবে। সামান্য তাপমাত্রা বাড়বে। আজ সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 28.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে 1.5 সেলসিয়াস বেশি। গতকাল রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে 0.1 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 69 থেকে 95%। আগামী 24 ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে 28 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে সামান্য 2.0 মিলিলিটার। বিহারে 65% সংরক্ষণ বাতিলের নির্দেশ বহাল। সুপ্রিম কোর্টেও জোর ধাক্কা নীতিশের। এতক্ষণ খবর শুনছিলেন বীরভূম নিউজ টিভি চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।